Politics have no relation with morals. 500 বছর আগে ইতালির কূটনীতিবিদ ম্যাকিয়াভেলি বলে গেছিলেন, আর 2015 পশ্চিমবঙ্গে বিরোধীরা সে কথাই বলছেন। তার কারণ যাদের মুখে যত নীতি রাজনীতির কথা, নীতিহীন রাজনীতির রাস্তায় কি তারা সব থেকে বেশি চলছেন। অন্তত খড়গপুরে অভিযোগটা মারাত্মক। খড়গপুরে বিরোধীদের দাবি যে একেবারে রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলিয়ে পলিটিক্যাল অপারেশন করছে মাফিয়া এবং পুলিশ দুটি। কি অভিযোগ, কি ঘটনা, কোথায় আতঙ্ক, আমাদের আজকের বিষয়। পুলিশ মাফিয়া মধুচন্দ্রিমায় ভ্যানিশ বিরোধীরা, খড়গপুরের বিষ ছড়াচ্ছে রাজ্যের শরীরে। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ, অন্যদিকে রিতেশ তিওয়ারি বিজেপি নেতা এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। সরাসরি আমরা কথা বলবো কংগ্রেস নেত্রী হিমা চৌবের সঙ্গে, কিন্তু তার আগে খড়গপুরে এই মুহূর্তে পরিস্থিতি কিরকম, কি অভিযোগ দেখান। অনেকে কটাক্ষের সুরে বলছেন, দীর্ঘদিন আগে একটি নরম পানীয়ের বিজ্ঞাপনের ক্যাচলাইনই এখন যেন এ রাজ্যে শাসকের কাছে সবচেয়ে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। যে দিল মাঙ্গে মোর। 91টির মধ্যে 69টি পুরসভা জেতার পরও ত্রিশঙ্ক পুরসভাগুলি দখলে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। বিরোধীদের দাবি সব জায়গাতেই শাসকের একই ফর্মুলা, লোভ দেখিয়ে ভয় দেখিয়ে অন্য দল ভাঙানো। রামজীবনপুর, কাটোয়া, ধুলিয়ানে সফল এই ফর্মুলার প্রয়োগই তারা করেছে খড়গপুরেও। তবে এখানকার লড়াইটা একটু চমকপ্রদ, কারণ অভিযোগ কংগ্রেসের দুর্ভেদ্য করে ধস নামাতে দুই দক্ষিণীকে কাজে লাগাচ্ছে তৃণমূল। বিরোধীদের দাবি পুরবোর্ডের লাগাম তৃণমূলের হাতে তুলে দিতে হাতে হাত মিলিয়ে ময়দানে নেমেছে পুলিশ এবং মাফিয়ারা। কংগ্রেসের হাত থেকে খড়গপুর ছিনিয়ে নিতে তৃণমূল যে দুজনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ, সেই বাসব রামবাবু এবং শ্রীনু নাইডুর একজোট হওয়াও কম চমকপ্রদ নয়, কারণ এই দুজনের রেশারেশি দীর্ঘদিনের। 1999 এবং 2001 সালে খুন হন সিপিআই নেতা নারায়ণ চৌবের দুই ছেলে মানস এবং গৌতম। দুটি ঘটনাতেই অভিযুক্ত ছিলেন রামবাবু, গ্রেফতারও হন তিনি। দীর্ঘদিন জেলেই কাটে তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, এককালে সিপিএমের ছত্রছায়া থাকা এই রামবাবুই বর্তমানে তৃণমূলের শিবিরে। लास्ट 2011 में ये सीपीएम वाला मेरे को जो रमना का जो वार्ड था, रमना जो सीपीएम में पहले था, मुरली यहाँ पर में था, ये दोनों का जिम्मेदारी मेरे को दिया था कि ये कैसा भी करके दोनों सीट निकालना जिताना है। दोनों सीट हम जिताया भी था। এই রামবাবুরই একদা সাগরেদ শ্রীনু নাইডু। রামবাবু জেলে যাওয়ার পরই খড়গপুরের অন্ধকার জগতে তাঁর উত্থান। শ্রীনু জেলে থাকাকালীন তার স্ত্রী পূজা যোগ দেন বিজেপিতে। পুরো ভোটে লড়ে জেতেনও তিনি, কিন্তু এরপরই চিত্রনাট্যে চমক। সূত্রের খবর, জেলে গিয়ে শ্রীনুর সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা। তারপরই আচমকা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তার স্ত্রী। জেল থেকে ছাড়া পান শ্রীনুও। বিরোধীদের দাবি, শাসক দলের হয়ে ময়দানে নামার চুক্তির বিনিময়ে জেল থেকে বেরিয়েছেন শ্রীনু, যদিও তেমনটা মানতে নারাজ তিনি। मैं तो रेल का नौकरी करता हूँ, इससे छोड़कर हम क्या पार्टी पॉलिटिक्स को लेकर मेरे को कोई आइडिया नहीं है। বিরোধীদের দাবি, একদা বিজেপি ঘনিষ্ঠ এই শ্রীনুর ওপরই দায়িত্ব বর্তেছে বিজেপিতে ভাঙন ধরানোর। তার প্রভাবেই একে একে তার স্ত্রী সহ 5 বিজেপি কাউন্সিলর এখন তৃণমূলে, আর কংগ্রেসে ভাঙন ধরানোর দায়িত্ব নাকি রামবাবুর ঘাড়ে। रामबाबू लोगों ने बोल रहा है कि तुम टीएमसी में ज्वाइन हो जाओ, नहीं तो तुम्हारे साथ बहुत किस्म का प्रॉब्लम फेस कर सकता है। যদিও শ্রীনু বা রামবাবু কেউই এই অভিযোগ মানতে নারাজ। तो कांग्रेस ये साबित करना चाहता है कि हम लोग का चलते ऐसा अशांति सृष्टि हुआ, ये गलत बात है। मेरे नाम पे अगर कोई बोलेगा कि श्रीनू नायडू धमका रहा चमका रहा, अगर वैसे होने से कंप्लेंट दर्ज करने के लिए बोलिए, और क्या। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের হাতে খড়গপুর পুরসভা তুলে দিতে মাফিয়াদের যোগ্য সঙ্গত দিচ্ছে পুলিশ। পুলিশ সুপার আজ থেকে 29 তারিখ, লাস্ট 29 তারিখ মিনস এপ্রিল মাস, উনি আমাকে ডেকে বলেছিলেন আপনি টিএমসি জয়েন করুন, দরকার হলে আপনি দাঁড়িয়ে এমএলএ হন কোথাও থেকে, লোকাল বা টাউন থেকে, আপনাকে মন্ত্রীও করতে পারি। এ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু যে যাই বলুক না কেন, শাসক মাফিয়া পুলিশ এই অপরাজেয় আঁতাতি এখন এ রাজ্যের বর্তমান বলে কটাক্ষ বিরোধীদের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অন্যমত আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন এদের, এবং আগাম জামিনও দিয়েছেন 3 জনকে। আপনি 11 জন কাউন্সিলরের হয়ে এই মামলায় দাঁড়িয়েছিলেন, কি অবজারভেশন? আমি তোমায় বলি, পিকিউলারের 35টা সিট মানুষের জানা দরকার, 35টা কাউন্সিলর সিট, সেখানে 11টা পেয়েছে কংগ্রেস, 11টা টিএমসি, 7টা বিজেপি, একদম 6টা লেফট। এবং এরা বলছে বিজেপির থেকে 5 জনকে একদম বন্দুকের নল ঠেকিয়ে নিয়েছে। ওই যে একজনের যেমন এলো, ওই যে আমি দেখাবো, আমাদের সঙ্গে কথাও বলেছিলেন, আর বেলারানী অধিকারী, একজন সিপিআই এসেছে। 11 আর 6 17 হচ্ছে। কিন্তু একটা সুখবর হলো, আমি জানি না কাল কি হবে, 18টা লোক কিন্তু অ্যাক্রস দি পার্টি লাইন এক হয়ে গেছে।
কংগ্রেস, বিজেপি, সিপিএম, যে আমাদের আজকে যেটা করেছি, আমি আগে গতকাল বলেছিলাম জজ সাহেবকে, জজ সাহেব বলছে এত তাড়ার কি আছে। ডক্টর সম্বুদ্ধ চক্রবর্তী প্রেসিডেন্সি কলেজে ছিল, দুর্ধর্ষ জজ, আমি এত তাড়াতাড়ি কি আছে। আমি বললাম যে দেখো, ডেমোক্রেসিতে যদি কালকে যদি বলে যে অ্যাসেম্বলির এমএলএরা এসে যদি বলে যে মুখ্যমন্ত্রী চুজ করবো, তুমি আমায় সময় দাও, এর চেয়ে আর অরাজকতা রাষ্ট্রে কি হতে পারে। বা পার্লামেন্টে বললো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যে ভাই আমরা আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করব, আমাদের সুযোগ দেওয়া ভোট দেবার, এর চেয়ে আর খারাপ কি হতে পারে, অরাজকতা। তখন উনি আউট অফ দি ওয়ে থেকে আজকে ফিক্স করেছিলেন। আজকে মানে এখন আগে ছিল না, এই ছোটবেলায় তুমি তখন জন্মাওনি হয়তো, ছোটবেলায় ভারতীর আরতিতে যুবক সংঘ মানে সরস্বতী, এখন ওই যে ভারতী ঘোষের আরতিতে আগে সিপিএম ছিল, তোমাদের দল ছিল কিছু মনে করো না, এখন ভারতীর আরতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রামবাবু, এরা তোমায় বলি তিনটে লোককে যখন দেখছে 18-17 অবধি হচ্ছে, কিছুতেই একজনকে ভাঙাতে পারছে না, অথবা ভয় পাচ্ছি যে বিজেপির 5 জন যারা এসেছে তার মধ্যে 2 জন পাল্টি খেতে পারে, তখন এই তিনটে লোককে এগেনস্টে আর্মস অ্যাক্ট দিয়ে দিল। আজকে তারা বেল পেয়ে, এই তার মধ্যে এক্স চেয়ারম্যান 7 দিন আগে অব্দি চেয়ারম্যান, তাকে আর্মস অ্যাক্টে ডেকে ভারতী ঘোষ বললো যে ভাই আগে আপনি উল্টো দিকে যান। এর আগেও চেষ্টা করেছে মুকুল রায়ের আমলে, টাকা পয়সা দিয়ে আপনি উল্টো দিকে যান, এরা কেউ যায়নি। আমরা ভারতী ঘোষের বক্তব্য প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে আমরা নেয়ার চেষ্টা করেছি, তিনি বলেন কোনো বিষয়ে আমি কোনো মন্তব্য না। মন্তব্য করবে কি করে, মন্তব্য করবে কি করে, দুষ্কর্ম করেছে, এবং 3 জন এদের অ্যান্টিসিপেটরি বেল নেন, এবং যখন হচ্ছে দেখা গেছে 161 যেটা পুলিশের কাছে স্টেটমেন্ট আর গোপন স্টেটমেন্ট যারা দিয়েছে, দুটো আলাদা একদম। অন দি ফেস অফ ইট পাবলিক প্রসিকিউটর ডিফেন্ড করতে পারেনি দাঁড়িয়ে, ধরা পড়ে যাওয়ায়। এপিপি যে আছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, সেও ডিফেন্ড করতে পারেনি। তো এরা অ্যান্টিসিপেটরি বেল, এবং জজ সাহেব বলেওছেন, আমি বললাম দেখো এদের কিন্তু পুলিশে আটকে দেবে, যে মানে 2 জন জজ ছিলেন, অসীম রায় ছিলেন, মানে অ্যান্টিসিপেটরি বেলটা নিয়ে। আমি একবার নবদা দেখে নেব যে আজকে আদালতে এই মামলা ঠিক কি হলো। বোর্ড গঠনের 24 ঘন্টা আগে খড়গপুরের কংগ্রেস কাউন্সিলরদের আশঙ্কা মান্যতা পেল হাইকোর্টে। 11 জন কাউন্সিলরের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী নির্দেশ দেন, কাউন্সিলরদের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তারা পুলিশ সুপারের কাছে কোনো অভিযোগ বা অনুরোধ করলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এদের জন্য ইতিমধ্যে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাতে যেন কোনোভাবেই ঢিলেমি না আসে। বৃহস্পতিবার তারা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থাও করতে হবে পুলিশ সুপারকে। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস কাউন্সিলরদের তরফে অভিযোগ করা হয়, পুলিশ সুপার, এসডিপিও এবং সার্কেল ইন্সপেক্টর তাদের ভয় দেখাচ্ছেন যাতে তারা ভোট না দিতে পারেন। পাল্টা সওয়ালে রাজ্য সরকারের তরফে বলা হয়, তারা ইতিমধ্যেই কংগ্রেস কাউন্সিলরদের বাড়ির বাইরে সশস্ত্র হাউস গার্ড বসিয়েছে, পাশাপাশি উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে পুলিশ পিকেট বসানো হয়েছে, চলছে পেট্রোলিংও। দুপক্ষের সওয়াল শোনার পর কংগ্রেস কাউন্সিলরদের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ না করার নির্দেশ দেন বিচারপতি। এটি ক্লিয়ার করে দিয়েছেন যে নিরাপত্তার সাথে কোনো রকম কোনো আপোষ নেই। যদি এসপির কাছে মানে ভারতী ঘোষের কাছে যদি কোনো রকম কোনো আবেদন করে কোনো কাউন্সিলর যে তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে, তাহলে সেটি পুরোপুরি এসপিরই দায়িত্ব যে কিভাবে উনি সেটিকে দেখবেন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া খড়গপুরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর ওপর হামলার ঘটনাতেও হাইকোর্টে বিড়ম্বনায় প্রশাসন। এই মামলায় এফআইআর দায়ের করা হয় 3 কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। এদিন তাদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত মন্তব্য করে, এফআইআর এবং নানা তথ্য প্রমাণ খতিয়ে দেখে বোঝা যাচ্ছে এই কংগ্রেস কাউন্সিলরদের বিরুদ্ধে শুধুমাত্র ভীতি প্রদর্শনের ধারাই প্রয়োগ করা সম্ভব। খড়গপুর নিয়ে এদিন দিনভর উত্তপ্ত ছিল বিধানসভাও, ভেতরে বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। খড়গপুর পৌরসভায় পুলিশ আধিকারিক এবং এসপির নেতৃত্বে কংগ্রেসের কাউন্সিলরদের উপরে জুলুম, ভয় সমস্ত দেখিয়ে তৃণমূলে যোগদান করার ব্যবস্থা করা হচ্ছে। মাফিয়া, পুলিশ, তৃণমূল, সমাজবিরোধী নেক্সাস। এখন হাইকোর্টের নির্দেশকে রাজ্য সরকার, ডিজি, এসপি মান্যতা দেবেন কিনা তাদের উপর নির্ভর করছে, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে। খড়গপুরে দলীয় কাউন্সিলরদের ভয়, হুমকির অভিযোগে এদিন হাজরা মোড় এবং হিন্দ সিনেমার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সৌভিক মজুমদার ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। অনবদা কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে একটু শুধু কংগ্রেস নয়, যে কোনো কাউন্সিলরের সবার ক্ষেত্রে সকাল থেকে 2 জন করে আর্ম গার্ড দেওয়া হয়েছে। এবং যে কোনো কাউন্সিলর যদি বলে, এটাও বলেছে যে দরকার পড়লে তুমি যে সব কটা কাউন্সিলরকে নিয়ে বসাতে হবে গিয়ে,
শুধু কংগ্রেস না, আমরা পিটিশন করে 11 জন বলেছি আমরা পাচ্ছি না। এই আমি দ্রুত একবার সরাসরি চলে যাব হেমা চৌবের কাছে। শ্রীমতী হেমা চৌবে, কংগ্রেস নেত্রী, আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ, কি পরিস্থিতির মধ্যে খড়গপুরে থাকতে হচ্ছে, সত্যি আপনাদের ওপর ঠিক কতটা আতঙ্ক পরিবেশ ঘিরে রয়েছে? খড়গপুরের পরিবেশ বলতে এখন আমরা প্রচন্ড আতঙ্কিত। মানে আমাদের 11 জন কাউন্সিলর আজ 7-8 দিন থেকে খড়গপুরের বাইরে, তারা খড়গপুরে ঢুকতে পারছে না। 2 জন কাউন্সিলরের বাড়িতে অলরেডি ফায়ারিং হয়েছে, বিভিন্ন রকম অত্যাচার, ঘরে লাঠি মেখে দরজা ভেঙে দেওয়া, বিভিন্ন রকম অত্যাচার চলছে। প্রশাসনের কাছে গেলে প্রশাসন হয়তো পদক্ষেপ নিচ্ছেন না বলবো না, এফআইআরও হচ্ছে, কেসও হচ্ছে, কিন্তু ফলপ্রসূ কিছুই হচ্ছে না। না, এফআইআর কেসের বাইরে আপনি বলছেন ফায়ারিং এর কথা, আপনি বলছেন বাড়িতে আক্রমণ এবং হামলার কথা, সেক্ষেত্রে অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে? না, এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম খবর নেই। তবে কালকে শুনলাম যে আজকে সকালবেলায় ভেঙ্কট রামনা, যিনি আমাদের কাউন্সিলর নিমপুরার 13 নম্বর ওয়ার্ডের, ওনার ওয়াইফ যে কমপ্লেনটা করেছিলেন তার বেসিসে 2 জনকে বোধহয় 2-3 জনকে বোধহয় অ্যারেস্ট করেছে। পুলিশ তো প্রত্যেক কাউন্সিলরের বাড়ির সামনে 2 জন করে রক্ষী দেওয়ার কথা, আদৌ কি তাতে কাজ হচ্ছে? ওটাতে কোনো কাজ হওয়ার কথা না, কেননা 2 জন লাঠিধারী পুলিশ, আর সেখানে সিনু নাইডুর কাছে AK-47, আমার মনে হয় ওটা কোনো কাজ করবে না। ধন্যবাদ আপনাকে। আমি জজ সাহেবের কাছে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে যে রাইফেলদারি পুলিশ, হোমগার্ড না, হাউস গার্ড। এটা কিন্তু যদি হয়ে থাকে তাহলে কন্টেম্প করছে। ভারতী ঘোষ কিন্তু মারা পড়বে এরপরে যদি এটা। আপনাদের জানিয়ে রাখি যে ভারতী ঘোষের বক্তব্য প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে আমরা নেয়ার চেষ্টা করেছি, তিনি বলে দিয়েছেন কোনো বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। আমি রিতেশের কাছে আসবো, একদম স্পেসিফিক। রিতেশ, তোমার কাছে আমার প্রশ্ন আছে। এক হচ্ছে যে 7 জন তোমার কাউন্সিলর, তাদের ভেতরে 5 জন চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, মানে পার্টি উইথ দ্য ডিফারেন্স বলে তোমরা প্রচার করেছিলে। 2 হচ্ছে যে এই শ্রীনু নাইডু, তিনি এলাকার দাদা বলে অভিযোগ, এবং সেখানে বিজেপি কেন তার স্ত্রীকে টিকিট দিল, এটা ছিল তৃণমূলের ইস্যু। আমরা দেখলাম যে তারপর সেই তিনি নির্বাচিত হলেন এবং বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন। 3 নম্বর হচ্ছে যে বেলারানী অধিকারী আমাদের ক্যামেরার সামনে বললেন যে পুলিশ ডেকে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং চাপ সৃষ্টি করা হয়েছে শাসক দলে জয়েন করার জন্য, তিনিও তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। এই 3টে ঘটনার প্রেক্ষিতে আমি তোমার বক্তব্য চাইব। মানে প্রোটেকশন দিতে পারছে না বিজেপি, 7 জনের ভেতরে 5 জনই চলে গেল তৃণমূলে। আপনার প্রশ্নের মধ্যে উত্তরটাও রয়েছে। কিছুক্ষণ আগে যে কথাটা অরুণবদা বলছেন, একটু আগে বললেন যে কন্টেম্পট হবে। কন্টেম্পটটা হলে কে দেখবে? হাইকোর্ট। কে বলবে হাইকোর্টের কাছে? জিপি দাঁড়িয়ে তো বলবে না এইসব হয়নি, সব আমরা মেনেছি। গতকাল পরশুদিন রাজ্যপালের সাথে কথা হয়, রাজ্যপাল নিজে বিষয়টিকে ডিজিকে জানান। ডিজিকে জানানোর পর বিজেপির যে 3 জন কাউন্সিলর ছিল তার বাড়ির সামনে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়। তারপরে এসডিপিও নিজে সন্তোষ মণ্ডল, তিনি সকালবেলা বেলারানী বাড়ি নিতে পৌঁছে যান 8:30টার সময়। তাকে বলেন একটু বাইরে বেরোন, কথা বলার আছে, আপনি রেডি হয়ে আসুন। একজন মহিলা, তাকে রেডি হতে সময় লাগে, তাকে নিয়ে এসে গাড়িতে বসুন, চলুন আপনার সাথে কথা বলবো। নিয়ে এসে তিনি তৃণমূলের এক নেতার সঙ্গে তাকে গাড়িতে তুলে দেন আর বলেন আমার নির্দেশ, এসপি বলেছে তুমি সোজা এখান থেকে তৃণমূল অফিস যাবে, সেখানে তোমাকে ঝান্ডা ধরিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করতে হবে। তিনি বলেন আমি কেন তৃণমূল কংগ্রেসে যাব? বলে যদি না করো বাড়ির লোকজনের কথা, তাহলে পরে আমাদের কাছে আর আসবে না। এই বক্তব্য যদি গণতন্ত্রের মধ্যে যদি অ্যাড করব, 24 জন ব্যবসায়ীকে ডাকা হয়েছে, 2 লক্ষ টাকা করে চা হয়েছে ফর দিস, যে এদের পেমেন্ট করতে হবে। কি বলছো তুমি? কোথায় এই এসডিপিও? এরপরে সুমন বাবু, আমি এরপরে অ্যাড করতে চাই, এই ঘটনা শুধু এখানে থেমে থাকেনি। আজকে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী আমার জেলা প্রেসিডেন্টকে ফোন করে বলছে স্যার কোথায় আছো, সার্কিট হাউসে আসো, কি লাগবে, 2 জনকে কোথায় রেখেছো, বলো গাড়ি পাঠিয়ে দিচ্ছি, 10, 20, 50 কোনো ব্যাপার নয়, বোর্ডটা আমাদের যে কোনো মূল্যে করতেই হবে। এই বোর্ড যে কোনো মূল্যে করতে হবে। তারপর সরাসরি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি। অর্ণব, তোমার সঙ্গে আমি লোকেশনও বলতে পারছি না, তারা দাবি করছেন যে অত্যন্ত গোপন ডেরায় আছেন কংগ্রেসের যে কাউন্সিলররা, কার্যত পালিয়ে গেছেন। কি সিচুয়েশনের মধ্যে তাদের পালাতে হলো? কেন পশ্চিমবঙ্গ ছেড়ে রাজ্যের বাইরে পালিয়ে যেতে হয়েছে? অবশ্যই দেখো, 11 জন কংগ্রেস কাউন্সিলর তারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং তারা কিন্তু গোপন আস্তানায় রয়েছেন এবং বহুদিন ধরেই তারা কিন্তু ঘর ছাড়া আমাদের সঙ্গে রয়েছেন।
গত বছর যিনি চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান গত বছর ছিলেন রাম পাণ্ডে, তার সঙ্গে রবি পাণ্ডে, তার সঙ্গে আমরা কথা বলবো। রবিদা, আপনার থেকে যেটা জানতে চাইবো যে কিরকম আতঙ্কে আপনারা রয়েছে? আমরা খুবই আতঙ্কে আছি, তাই আমাদের আজকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আতঙ্ক আমরা যেমন ক্রিমিনাল মাফিয়াদের সাথে আছি, পুলিশ প্রশাসন তরফ থেকেও আমরা আতঙ্কিত। আমাদের যে কোনো সময় যে কোনো ঘটনা আমাদের উপরে হতে পারে, এবং এটা পুলিশ প্রশাসন এবং মাফিয়ারা মিলে গেছে একটা নেক্সাস কাজ করছে, যেটা কোনোদিন আমরা দেখিনি। এখানে দেখে কাউন্সিলর ছিল, পুলিশ হয়েছিল, এরা হামলা রয়েছে, আমাদের সঙ্গে আরো বাদ বাকি রয়েছেন। আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? আমরা ইলেকশনের দিনে আমরা খুব আতঙ্কিত ছিলাম সেদিন, আর তারপরে যেটা আজ পর্যন্ত আমরা নানা রকম ভাবে লোক পাঠানো হয়েছে বাড়িতে, নানা রকম প্রশ্ন করেছে কোথায় আছি উনি, এভাবে খোঁজ খবর নিতে থাকছে ওরা, নানা রকম লোক আসছে, আমরা খুব আতঙ্কিত। আপনার থেকে জানতে চাইবো যে এখানে মূলত হচ্ছে পুলিশ প্রশাসনের কারা হস্তক্ষেপ করছে? পুলিশের যেটা টপ অফিসিয়ালস, তারাই মেন। তো আমাদের যিনি মেন ইন্টারেস্টেড এবং ধন্যবাদ অর্ণব। বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রাজ্য ছেড়ে বাইরে পালাতে হয়েছে তাদের কাছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি পৌঁছে গেছেন। আমি দ্রুত একবার দেখাবো কি পরিস্থিতিতে কাউন্সিলরদের খড়গপুর কেন রাজ্যেও থাকতে পারছেন না, রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, কার্যত লুকিয়ে থাকতে হচ্ছে। দেখুন, পুরসভা ত্রিশঙ্কু, তাদের অপরাধ তারা সেই ত্রিশঙ্কু পুরসভার বিরোধী কাউন্সিলর, শাসকদের বোর্ড দখলের পথের কাটা। অভিযোগ সেই কারণে ফল প্রকাশের পর থেকেই তাদের সর্বক্ষণের সঙ্গী হামলা, হুমকি, আশঙ্কা আর আতঙ্ক। কাল রাত 1টার সময় গেছিল ওরা, আমার বয়স্ক দিদি আছে বাড়িতে, তো সকালবেলা জানতে পারি রামবাবুর লোকেরাই ফায়ারিং করেছে একটা, পুলিশের সাথে আছে। কখনো রাতের অন্ধকারে বিরোধী কাউন্সিলরদের বাড়ি লক্ষ্য করে চলছে গুলি, তো কখনো পথে ঘাটে পড়তে হচ্ছে বোমার মুখে, যার জেরে অনেকে তো শিবির বদলেও বাধ্য হয়েছেন। যে অভিযোগ উঠছে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বেলা রানী অধিকারীর ক্ষেত্রে। মঙ্গলবার তৃণমূল ভবনে গিয়ে শাসক শিবিরে যোগ দেন তিনি, কিন্তু তার মাত্র কয়েক ঘন্টা আগেই পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন এই কাউন্সিলরই। এসডিপিও যেটা বললেন যে এখানে যে তৃণমূল বোর্ড হবে, এবং এবারে আমরা এখানে তৃণমূল বোর্ড অবশ্যই করব, একটা সুষ্ঠু হচ্ছে পরিষেবা যাতে দিতে পারে পৌরসভা, সেই সব ব্যক্তিত্বদের ওনারা চেয়ারে বসাতে চাইছেন। তৃণমূলকে সমর্থন করুন। বেলারানী একা নন, 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের স্বামীর ওপর দুষ্কৃতী হামলার ঠিক পরের দিনই তিনিও তৃণমূলে যোগ দেন। একইভাবে সিপিআই কাউন্সিলরও যোগ দিয়েছেন শাসক দলে। বিরোধীদের কটাক্ষ, তৃণমূলে যোগ দেওয়ার পর এখন নিশ্চয়ই এইসব কাউন্সিলররা বলবেন তারা উন্নয়নের জোয়ারে সামিল হতে চেয়েছেন, কিন্তু বোমা, গুলি, হুমকির পর কেউ স্বেচ্ছায় কিছু করেন না বাধ্য হয়ে, তা বলাই বাহুল্য। তবে ত্রিফলা আক্রমণের মুখে বিজেপি কিংবা বাম শিবির ভেঙে পড়লেও কংগ্রেস এখনও ঘর অটুট রাখতে সক্ষম হয়েছে। এর নেপথ্যে রয়েছে অন্য কৌশল। কোথায় তারা রয়েছেন তা প্রকাশ করা যাবে না, এই শর্তেই দেখা মিলেছে কংগ্রেস কাউন্সিলরদের। খড়গপুর পুরসভার যে সমস্ত কংগ্রেস কাউন্সিলররা জিতেছেন তারা সবাই রয়েছেন একই সঙ্গে, আত্মগোপন করে রয়েছেন। কংগ্রেসের দাবি আত্মগোপন ছাড়া আর উপায় ছিল না, কারণ একদিকে তাদের কাউন্সিলরদের বাড়িতে হামলা চালাচ্ছে মাফিয়াদের লোকজন, অন্যদিকে অভিযোগ জানাতে গেলে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। মাফিয়া, পুলিশ এবং এক শ্রেণীর শাসক দল, এবং টোটাল পুলিশ না, এক শ্রেণীর পুলিশ যারা মেন উচ্চ পদে আছেন এখানে, এবং তারাই কলকাঠিটা নাড়ছেন এবং সমস্ত কিছু করাচ্ছেন। প্রশাসনিক জায়গা যেটা আমাদের খড়গপুর টাউন থানা, সেখানে গেলে আমরা যদি থানায় অভিযোগ জানাচ্ছি, অভিযোগ আমাদের নিচ্ছে, বাট ফলপ্রসূ কিছু দেখতে পাচ্ছি না। কংগ্রেস হুমকি ও ভয় দেখানোর যে অভিযোগ করেছে সেই প্রসঙ্গে পুলিশ সুপারের দাবি আতঙ্কের কিছু নেই, অভিযোগ উড়িয়ে দিচ্ছে তৃণমূলও। আমরা এটা করছি না, এটা কমপ্লিটলি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে জানাচ্ছে যারা যারা জয়েন করতে চাইছে, কেননা বিজেপি যে কটি সিট পেয়েছে সে কটা সিট ওরা রাখতে পারবে না। যারা বলছে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা ঠিক না, এটা একটা আতঙ্কের পরিবেশ কিছু লোক তৈরি করার চেষ্টা করছে, আমি এটা বলতে পারি।
বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সংসদীয় গণতন্ত্রের পক্ষে এই ছবিটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু এ রাজ্যে ক্ষমতার জন্য সবই সম্ভব। কটাক্ষের সুর অনেকের গলাতেই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। উদয়নদা, বামপন্থায় বিশ্বাসী মানুষদের নাকি মতাদর্শ থেকে টলানো যায় না। সিপিআই এর 2জন কাউন্সিলর শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। মানে এ তো আপনারাও ধরে রাখতে পারলেন না। আপনারা তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে চেয়ারম্যান নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন। কি হলো? এখন তুমি খড়গপুর নিয়ে আলোচনা করছো, রেজাল্টটা জানো যে কি টান টান অবস্থায় রয়েছে, কে ভোট করবে কেউ জানে না। আমার বলতে এখানে লজ্জা হচ্ছে, ধরো আমি যে পৌরসভায়, সেই পৌরসভায় আমাদের 13, বিরোধী তৃণমূল কংগ্রেসের 3, তা সত্ত্বেও শেষ 3 দিন আমাদের কাউন্সিলরদের আলাদা করে রাখতে হয়েছিল। গণতন্ত্রটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? দার্জিলিং এ গিয়ে, হ্যাঁ আমি বলছি যে আমি আমার দিনাটার কথা বলছি যে গণতন্ত্রটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে 13-3 ডিফারেন্স, সেখানে আমার 13 জনের 10 জনকে আমাকে সরিয়ে রাখতে হয়েছে শেষ 3 দিন। কোনটা বেশি মারাত্মক, ভয় না প্রলোভন? আমি বলছি তো না ভয়, ধরো কোনোটাই স্বীকার করবে না। কি হচ্ছে, কি গিয়ে প্রলোভন দেখানো হচ্ছে, কি লোভ দেখানো হচ্ছে, সেটা কেউ স্বীকার করবে না। বললে পারে বলবে এগুলো বাজে কথা, নিজেদের উপর বিশ্বাস নেই, নিজেদের লোকের উপর ভরসা নেই, তাই সরিয়ে রেখেছে। দেখো চক্রান্তটা কিন্তু আজ থেকে শুরু হয়নি, চক্রান্তটা শুরু হয়েছে, তোমাকে বুঝতে হবে যে জুন মাসে বোর্ডগুলো জুন মাস পর্যন্ত আছে, প্রেজেন্ট বোর্ডগুলো যেগুলো ছিল চলে গেল, সেগুলো জুন মাস পর্যন্ত। তুমি ভোটটা করলে এপ্রিলে, অর্থাৎ এপ্রিলের 25-এ 18 এপ্রিল 25 এপ্রিল ভোট হলো, তুমি জুন মাসে বোর্ড গঠন করার তোমার সময় রইল। তুমি 2 মাস, 1.5 থেকে 2 মাস হাতে রাখলে যে তুমি যে কোনো পরিস্থিতিতে যাতে বোর্ডগুলো তুমি দখল করতে পারো। একটা হিসেব বোঝো যে কলকাতায় ভোট হলো 18 তারিখে, শিলিগুড়িতে ভোট হলো 25 তারিখে, তার আগে শিলিগুড়িতে 1 বছর ধরে কোনো বোর্ড নেই। তাহলে শিলিগুড়ির ভোটটা আগে হওয়া উচিত ছিল, শিলিগুড়ির ভোটটা হলো পরে। কলকাতা 18 তারিখে ভোট হয়ে গেল, 8ই মে সেখানে বোর্ড গঠন হয়ে গেল। আর শিলিগুড়িতে নানা টালবাহানার পরে যখন দেখা গেল না, তখন সেখানে 18ই মে বোর্ড গঠন হলো। 18 থেকে 25-এর মধ্যে রাজ্যে সব জায়গায় বোর্ড গঠন হয়ে গেল, যেখানে চিত্রটা পরিষ্কার। কিন্তু বাকি জায়গাগুলো তুমি দেখো যেখানে চিত্রটা পরিষ্কার নয়, সেটাকে কোথায় আনতে আনতে 4th জুন তুমি খড়গপুরে নিয়ে এলে, ধুলিয়ানে বলো, হাতে সময়টা রাখা হলো যে কি করে এদেরকে এই বোর্ডগুলো দখল করতে হবে। আমি বলছি যে টাকা বলো, প্রলোভন বলো, ভয় বলো, যাই বলো, গণতন্ত্র বিপন্ন, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। আমি একবার দ্রুত দেখাবো যে রামজীবনপুর, ধুলিয়ান, কাটোয়ার পর এবার কি খড়গপুর, কি ইকুয়েশন তৈরি হয়েছে খড়গপুরে। ঠিক যেন দাবার খেলা, কখনো বোরের 1 পা, কখনো ঘোড়ার 2.5 পা। ছক বদলের এই জটিল অঙ্কেই ধীরে ধীরে খড়গপুরে পুরো বোর্ড দখলের পথে তৃণমূল। বিরোধীদের দাবি ভয়, ভরসা, প্রলোভন। বোর্ড দখলে কোনো অস্ত্রকেই বাদ দেয়নি শাসক শিবির। এমনকি এই খেলায় পুলিশ এবং মাফিয়াকেও তারা সামিল করেছে বলে অভিযোগ বিরোধীদের। 35 আসনের এই খড়গপুর পুরসভায় জনগণের রায় 11টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। তখন বোর্ডের চেহারা ছিল কংগ্রেস এবং তৃণমূল 2 দলই 11, বিজেপি 7 এবং বামেরা 6। যদিও সময় গড়াতেই বদলে যায় ছবি, ধীরে ধীরে বদলাতে শুরু করে পুরো বোর্ডের অঙ্ক। তৃণমূলের বিরুদ্ধে স্বামীর ওপর হামলার অভিযোগ তোলার 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলে যোগ দেন 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুনিতা গুপ্ত। তাঁর সঙ্গে শাসক শিবিরে যান বিজেপির আরও 3 কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ডের জগদম্বা গুপ্ত, 16 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী মুর্মু এবং 18 নম্বরের পূজা নাইডু। যার জেরে তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 15। কিন্তু বোর্ড গঠনের জন্য দরকার 18 জন কাউন্সিলর, অর্থাৎ শাসকের প্রয়োজন আরও 3। এই প্রেক্ষাপটে সিপিআই ছেড়ে তৃণমূলে চলে যান আরও 1 কাউন্সিলর, সেখানেই একই দিনে বিজেপি ছেড়ে শাসক শিবিরে যান কাউন্সিলর বেলারানী অধিকারীও, যা তৃণমূলকে পৌঁছে দেয় বোর্ড গঠনের সংখ্যার খুব কাছাকাছি, সংখ্যাগরিষ্ঠতার খুব কাছে 17-এ। বোর্ড দখলে তৃণমূলের বাকি ছিল আর মাত্র 1টি আসন। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আগামী 4 তারিখ আমাদের মনোনীত প্রার্থী প্রদীপ সরকার, তাকেই অধিকাংশ পৌর প্রতিনিধিরা সমর্থন করে জয়যুক্ত করবে। পার্থ আশা প্রকাশ করলেন মঙ্গলবার, আর বুধবার শাসকের ঝুলিতে চলে এলো সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় শেষ কাউন্সিলরও। তৃণমূলে যোগ দিলেন আরেক সিপিআই কাউন্সিলর শর্মিষ্ঠা সিংহ। বিরোধীদের কটাক্ষ, ঘর ভাঙানোর খেলায় পারদর্শী তৃণমূল ফের কথা রাখলো, যদিও অভিযোগ উড়িয়ে দিচ্ছে শাসক দল। এগুলো অবাস্তব, এগুলো হচ্ছে আমাদের অপোজিশনদের মন গড়া। একটা কেস যদি দেখিয়ে দেয় যে পুলিশকে দিয়ে জোর করে আমরা কাউকে প্রেসার করেছি, পৌরমন্ত্রী হিসেবে আমি তার পরের দিন রিজাইন করি।
কিন্তু পুরমন্ত্রীর চ্যালেঞ্জেও বিরোধীদের কটাক্ষের ধার কমছে না। তারা বলছেন রামজীবনপুরে বিজেপির ঘর ভাঙিয়ে কাটোয়ায় কংগ্রেস ভেঙে ধুলিয়ানে বাম, বিজেপি নির্দল সব ভাঙানোর পর এবার খড়গপুরেও কংগ্রেস বাদে বাকি বিরোধীদের ভাঙাতে সক্ষম তৃণমূল। আরও এক পুরভোট দখলের পথে। রাজ্য একটা, রাজাও একটাই। এই না হলে শাসক, কটাক্ষের সুর তাঁদের গলায়। এবিপি আনন্দ। দেবনাথবাবু, আমি অভিযোগ পাল্টা অভিযোগ তুলে রাখছি, আপনি শুধু আমায় এইটা বলুন, যারা 2 ঘন্টা আগে অবধি বিজেপির হয়ে গলা ফাটিয়েছে, সিপিআইয়ের হয়ে বা বামপন্থার হয়ে বা মানুষের কাছে ভোট চেয়েছে, তারা রাতারাতি তৃণমূল কংগ্রেস, আমি বলছি তৃণমূল কংগ্রেসের 3টে আমার স্পেসিফিক খটকার জায়গা আছে। এক, যে অরিজিনাল তৃণমূল কংগ্রেসীরা প্রতি মুহূর্তে বঞ্চিত এবং অপমানিত হবে কিনা। 2 হচ্ছে যে যারা এইভাবে আসছে নিঃসন্দেহে কোনো স্বার্থের জন্য আসছে। আপনি বলতেই পারেন যে উন্নয়নের জয়যাত্রায় আসছে, 2 ঘন্টা আগে উন্নয়নটা বুঝতে পারেননি, 2 ঘন্টা পরে বুঝতে পারছেন, বিস্ময়কর না। আমি বলছি যে জাহাজে কোনো বিপদ সংকেত হলে সবার আগে তারাই জাহাজ থেকে ঝাঁপ দেবে, দলের পাশেও থাকবে না, দলনেত্রীর পাশেও থাকবে না। 2 আর 3 হচ্ছে মানুষকে আপনি ভোট দিলেন যে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিয়ে, সেই লোকটা জয়েন করছে বা সেই মহিলা জয়েন করছে তৃণমূলে। আমি বলছি কোথায় থাকে নৈতিকতা দেবনারায়ণ বাবু? 4-5টা প্রশ্ন হওয়ার ফলে আমি ওই নানাটা বলতে হয়, মানে এত প্রশ্ন আপনারা করেন, কারণটা হচ্ছে না আমার একটা জিনিস ক্ষতিটা আমার একটা খারাপ লাগতো। আচ্ছা, এই পৌরসভা কংগ্রেস 11, তৃণমূল 11, আর বাকি বিজেপি 7, বাম 6, এই ছিল। কংগ্রেস কি মনে করেছে যে আমি ভোট করবো তাহলে কি রামধনু জোট? না না, আমার বক্তব্য কংগ্রেস তো 11, তৃণমূল তাহলে যদি আজকে কংগ্রেসের 11টা লোককে ইন্ট্যাক্ট রাখতে পারে, তাহলে বিজেপি রাখতে পারছে না। এটা কি হচ্ছে? তার মানে আজকে যাদেরকে ক্রিমিনাল মাফিয়া, তারা তো কংগ্রেস বিজেপি তাহলে কি রামধনু জোট হবে? তৃণমূল হবে। তার মানে আপনারা ওটা সুর, ওটা একটা সাউন্ড। 11-11-7-6 আইটা রামধনু জোট, এইটা আপনারা চেষ্টা করছেন। এটা একটা প্রভাকাণ্ড, অসুবিধা কি? না না, এটা প্রভাকাণ্ড, একটা ভয়েস দিচ্ছে। এটা হচ্ছে প্রচারের আলো। এই প্রচারটা দিয়ে আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমি বলছি ইন্ডিভিজুয়াল যারা জয়েন করছে তারা কেন? আমি বলছি আপনি বাদ দিন, আপনি বোর্ড গঠন বাদ দিন। 2 ঘন্টা আগে অবধি বিজেপি করছে, আপনি তাকে নীতি নৈতিকতা বিজেপি যাচ্ছে, তাকে ভোট দিয়ে প্রতিটা তৃণমূল আমি দ্রুত একবার দেখে নেবো আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক ঝলকে। মানুষের প্রয়োজনের পক্ষে পর্যাপ্ত সবকিছু এই পৃথিবীতে আছে, কিন্তু মানুষের লোভ অপরিসীম, তাই কোনো কিছুই তার পক্ষে পর্যাপ্ত নয়। বহু বছর আগে এই কথা বলেছিলেন প্রবীণ এক মানুষ, মহাত্মা গান্ধী। কিন্তু তার আর 10টা কথা যেমন আমরা ভুলে গেছি, সম্ভবত এটাও সম্পূর্ণ ভুলে গেছি। এই প্রসঙ্গ তুললাম তার কারণ এই মুহূর্তে এই রাজ্যে আলোচিত 2টি হত্যাকাণ্ড, যে 2টি একেবারে সংবাদ শিরোনামে আছে, দুটোরই কমন ফ্যাক্টর আমাদের মনে হচ্ছে এবং পুলিশের প্রাথমিক তদন্তে যা বেরিয়ে আসছে তা লোভ। একদিকে দুটোর কমন ফ্যাক্টর হচ্ছে একেবারে স্পষ্ট ব্ল্যাকমেলিংয়ের ইঙ্গিত এবং তার পাশাপাশি একদিকে বেপরোয়া জীবন, আর অন্যদিকে নানা সম্পর্ক ঘিরে একটার পর একটা বৃত্ত তৈরি হওয়া এবং সেই বৃত্তগুলোর পারস্পরিক টানাপোড়ে। আমরা চেষ্টা করব এই আলোচনায় সমস্যার গভীরে যেতে। আমাদের আজকের বিষয় বাগুইহাটি গিরিশ পাল, বন্ধু যখন ঘাতক, ব্ল্যাকমেলিংই ডেকে আনলো মৃত্যু।
আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, আছেন বাসবী সুর সমাজতাত্ত্বিক, অন্যদিকে লেখক তিলোত্তমা মজুমদার এবং সঞ্চিতা পাকরাশি মনোবিদ। ওদের কাছে আসবো, কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে ওই যে বললাম দুটো ঘটনার ক্ষেত্রে কিছু কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে। দুটোরই কারণ কি ব্ল্যাকমেলিং? পুলিশের প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত সেদিকে ইঙ্গিত। বাগুইয়াটি ও গিরিশ পার্ক, কলকাতা দুই প্রান্তে খুন দুই মহিলা। দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র না থাকলেও মিল বিস্তর। গিরিশ পার্কে মহিলা খুনের তদন্তে পুলিশের দাবি, ধৃত জেরায় দাবি করেছে সহবাসের পর তাকে ব্ল্যাকমেল করায় প্রতিমা মাইতিকে খুন করেছে সে। বাগুইয়াটির ক্ষেত্রেও তদন্তকারীদের অনুমান সুভদ্রা হালদারের খুনের নেপথ্যেও এই ব্ল্যাকমেলই অন্যতম প্রধান কারণ। স্বামীর সঙ্গে দূরত্ব তৈরির পর পেশায় কাঠমিস্ত্রি আলম আলীর সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে গিরিশ পার্কের প্রতিমা মাইতির। অন্যদিকে বাগুইয়াটি সুভদ্রা হালদারের সঙ্গেও একাধিক ব্যক্তির সম্পর্ক ছিল। গিরিশ পার্ক হত্যাকাণ্ডে ধৃত আলম আলী স্বীকার করে নিয়েছে যে প্রতিমা মাইতির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। আবার বাগুইয়াটি হত্যাকাণ্ডের তদন্তেও পুলিশের অনুমান মহিলার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এমন কেউই তাকে খুন করেছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গিরিশ পার্কে ভাড়া বাড়িতে একা থাকতেন প্রতিমা মাইতি। বাগুইয়াটির ফ্ল্যাটে খুন হওয়া সুভদ্রা হালদার ওরফে সোনিয়াও একাই থাকতেন। দুই মহিলা একে অপরকে চিনতেন না, জানতেন না, কিন্তু জীবন তাদের কার্যত এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল। কয়েক ঘন্টার অন্তরে দুজনেরই নির্মম পরিণতিও হলো। এবিপি আনন্দ। নজরুল সাহেব, প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা আমার থাকবে সেটা হচ্ছে, একটা প্রি প্ল্যান্ড মার্ডার, একেবারে পরিকল্পনা করে খুন, আরেকটা যেভাবে ঘটনা এগিয়েছে তাতে ঘটনা চক্রে খুন। দুটো ক্ষেত্রেই একটা প্রাথমিক লুকোনোর কিছু বিষয় বা অপরাধ, তার জন্য ব্ল্যাকমেলিং, আবার সেই ব্ল্যাকমেলিংকে বন্ধ করতে আরেকটা অপরাধ যেটা সব থেকে ঘৃণ্য অপরাধ, খুন। মানে এই বৃত্তের মধ্যে কিন্তু দুটো ঘটনাই ঘটছে। দেখুন, যখন একটা অপরাধ ঘটে তখন পুলিশের লোকেরা সেটা কেন ঘটলো সেটা তদন্ত করলে, সেটা আপনারা যেটা বললেন যে লোভ, সে খুনটা কিছু লাভ করার জন্য হয়েছে, যে তাকে খুন করে দিলে যে খুন করছে বা যিনি খুন করাচ্ছেন তার কিছু লাভ হবে, বা যাকে খুন করছেন সে কোনো পথের কাটা হচ্ছে যে তাকে সরিয়ে দিলে অন্য কোনো সুবিধা হবে, বা তাকে খুন করলে সম্পত্তি কিছু হাতানো যাবে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো এখানে দুটো ঘটনা আপনারা যেটা বলছেন যে দুটি ক্ষেত্রেই স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ফলে তারা আলাদা থাকতেন এবং অন্যদের সঙ্গে সম্পর্ক হয়েছিল। আরেকটা কমন ফ্যাক্টর আর্থিক অবস্থা। দুজনের ক্ষেত্রেই কিন্তু সচ্ছলতা থেকে অনেক দূরে, কিন্তু অ্যাসপিরেশন লেভেল অনেকটা উপরে। না, সচ্ছল জীবনযাপন করতে চাওয়াটা কোনো অপরাধ নয়, ঠিক যে কেউ করতে পারেন, তবে সেটা বৈধভাবে আইনসম্মতভাবে করছেন না তার বাইরে গিয়ে করছেন সেটা প্রশ্ন হতে পারে। ভালোভাবে থাকার অধিকার সকলের আছে এবং সে চেষ্টা করাটা কোনো অন্যায় নয়। গিরিশ পার্কের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, আজকে পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনও করা হয়। কি ঘটনা, কি কাহিনী উঠে আসছে এই নৃশংস খুনের পেছনে দেখাবো। ব্ল্যাকমেল করার জন্যই কি গিরিশ পার্কে খুন হতে হলো মহিলাকে? পুলিশের দাবি, জেরায় এমনই দাবি করেছে ধৃত আলম আলী। বুধবার ভোররাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে পেশায় কাঠমিস্ত্রি আলম আলীকে গ্রেফতার করে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে দাবি, নিহত প্রতিমা মাইতির পূর্ব পরিচিত আলম আলী। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রতিমার বাড়ির পাশের গ্রামে থাকতো আলম। একটি বিয়ের অনুষ্ঠানে দুজনের আলাপ, ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা, সেখান থেকে শারীরিক সম্পর্ক। স্বামীর সঙ্গে দূরত্ব তৈরির পর গিরিশ পার্কের বারাণসী ঘোষ স্ট্রিটের ভাড়া বাড়িতে একাই থাকতেন প্রতিমা। পুলিশ সূত্রে দাবি, এরই মাঝে স্বামী টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় রীতিমতো অর্থাভাবে দিন কাটত প্রতিমার। সেই কারণে গিরিশ পার্কের বাড়ির যাবতীয় আসবাব বিক্রি করে গুজরাটে ছোট ছেলের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিমা মাইতি, কিন্তু তার আগেই খুন হন তিনি। পুলিশ সূত্রে দাবি, জেরায় আলম স্বীকার করেছে বাড়ির আসবাব বিক্রির জন্য গত শনিবার তাকে গিরিশ পার্কের ভাড়া বাড়িতে ডাকেন প্রতিমা। সেই মতো সেদিন শিয়ালদায় সেখানকার নানা দোকানে গিয়ে পুরনো আসবাবের দরদাম জানে আলম। এরপর যায় প্রতিমার বাড়িতে।
পুলিশ সূত্রে আরো দাবি, জেরায় আলম একথাও স্বীকার করেছে যে দোকান থেকে বাড়ি ফেরার পর প্রতিমার সম্মতিতেই তার হাত পা বেঁধে দুজনের শারীরিক সম্পর্ক হয়। কিন্তু আলমের দাবি, সহবাসের পর তার কাছে মোটা টাকা দাবি করেন প্রতিমা। দিতে অস্বীকার করলে মহিলা চিৎকার করে লোক জড়ো করার হুমকি দেন। ভয় পেয়ে প্রতিমার গলা মুখ টিপে ধরে সে। মাথাতেও আঘাত পান প্রতিমা, আর এরপরেই মৃত্যু হয় ওই মহিলার। অ্যাকিউজড স্টেটমেন্ট অনুযায়ী তাদের একটা দেয়ার ওয়াজ আ সেক্সুয়াল অ্যাক্টিভিটি ডেফিনেটলি বাই কনসেন্ট। তার পরবর্তীকালে হয়তো এরকম হয়ে থাকতে পারে, যেটা ও ক্লেইম করছে যে কিছু টাকা পয়সা চাওয়ার ব্যাপার হয়েছিল। ও বলেছিল যে আমি যদি না দেয় তাহলে ও চিৎকার করবে। সেই সময় ও আউট অফ ফিয়ার হি অ্যাকচুয়ালি কিলড হার। কিন্তু কিভাবে ধরা পড়লো আলম? পুলিশ জানিয়েছে, গিরিশ পার্কের ভাড়া বাড়িতে গিয়ে প্রতিমা মাইতির মোবাইল ফোন ঘেঁটে আলম আলীর নাম পাওয়া যায়। এরপর মোবাইলের সূত্র ধরেই দাসপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। তীরন্দর, দুটো ঘটনা আমরা যদি দেখি, দুটোর কিন্তু আরেকটা যোগসূত্র হচ্ছে অর্থ। আর্থিক বিষয়টা কোথাও একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানে আমি বলছি যে অর্থ উপায়ের জন্য একদম শটান অন্ধকারের রাস্তায়, আমি যদি পুলিশের ভার্সনকে সত্যি ধরি, মানে কোথাও কি কর্মসংস্থানের অভাব, ভোগবাদ, তার একটা অ্যাসপিরেশন, সেখানে স্বাদ আর সাধ্যের যে মানে মিলছে না দুটো এন্ড, সেই সমস্যাটা থেকে যাচ্ছে, যার ফলে এই ধরনের দুটো ক্রাইম হলো কলকাতায়। এই মানে ঘটনাগুলো দেখে বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে মহিলারা একলা থাকেন এবং তৎসংক্রান্ত জটিলতা, তার মধ্যে অবশ্যই মানে অর্থনৈতিক পরিস্থিতি তো একটা বড় কারণ বটেই, যে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা সেটা মনের মধ্যে গভীর রেখাপাত করে। এবং আমি এর সঙ্গে ভোগবাদটা এক্ষুনি জুড়তে চাইছি না, কারণ এই জন্য যে আগে তো আর্থিক সঙ্গতি আসবে, তারপরে তার ভোগবাদের দিকে। তো প্রথমেই যদি মনে হয় যে আমি এবেলা খাচ্ছি ওবেলা কি খাবো, তাহলে ন্যাচারালি সে পুরুষ হোক নারী হোক, তার যে কোনো সমস্ত রকম সামাজিক স্ট্যাটাস ভুলে সে হয়তো চেষ্টা করবে যে কোনো রকম ভাবে দুটো টাকা জোগাড় করতে। তাহলে কি তুমি এটা বলবে যে পরিবারের থেকে দূরত্ব কোথাও একটা একাকিত্ব তৈরি করছে, ইজি প্রে করে দিচ্ছে এই গোটা বিষয়টা? একটা জিনিস আমার মনে হচ্ছে, সেটা হলো যে মেয়েদের যখন বড় করা হয়, এটা একটা আমার মনে হয় যে খুব গভীরভাবে আমাদের সকলের ভাবা দরকার, যে মেয়েদের যখন বড় করা হয় তখন সবসময় একটা নির্ভরশীল মানসিকতা তাদেরকে দেওয়া হয়, যে তোমার একটা অভিভাবক থাকাটা জরুরি। সে দাদা হতে পারে, বাবা হতে পারে, বিয়ের পরে স্বামী হতে পারে। এই মানসিকতাটা, এটা কিন্তু মেয়েরা যদি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, তাহলেও একাকী বসবাসের ক্ষেত্রে এই অভিভাবকহীন জীবনটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, সেই শিক্ষাটা তাদের মনের মধ্যে তৈরি হয় না, যেটা কিন্তু একটা ছেলে খুব সহজেই পেরে যায়। যার ফলে যে মেয়েরা যখন একা থাকতে শুরু করে, আমি সবার ক্ষেত্রে বলছি না, আজকাল অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো ব্যাপক হারে আমার মনে হয় যে একটি মেয়ে একাকী হয়ে যাচ্ছে, যে কোনো সামাজিক কারণেই বা পারিবারিক কারণেই হোক, হলে পরে সে ডিপ্রেশনের শিকার হচ্ছে বা তার জীবনটাকে সে এমন ভাবে জটিল করে ফেলছে। পরিবারের প্রতি প্রতিশোধ হতে পারে, যে স্বামীর প্রতি প্রতিশোধ, দুটো ক্ষেত্রেই কিন্তু সংসারের সঙ্গে দূরত্ব এবং মনোমালিন্য কমন ফ্যাক্টর। আবার সংসারের সঙ্গে দূরত্ব, মনোমালিন্য, এখানে জিনিসগুলো না, যে আমার জীবন কোথাও একটা মানে প্রতিশোধ স্পৃহা কাজ করছে, যে ঠিক আছে আমি এইভাবে যদি নষ্ট হয় তাহলে আমি এইভাবেই নষ্ট করব, মানে কোথাও এটা দেখিয়ে দেয়া। সেটা তো আমার মনে হয় যে ব্যক্তিগত প্রতিশোধের জায়গাগুলো অনেকটা কাল নিরপেক্ষ। অর্থাৎ এই ঘটনাটা আজ থেকে 50 বছর আগেও এরকম মানসিকতা থাকতে পারতো, 50 বছর পরেও থাকবে। কিন্তু আমি বলছি যে সামাজিক দিকটা, যে এই যে দুজন মহিলা বিবাহ বিচ্ছিন্ন, তারা একটা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বিপাকে পড়েছেন, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, অর্থাৎ একটা মেয়ে তার সারাটা জীবন কি করে কাটবে, তার জন্য যে একটা নির্ভরশীলতা সব দিক দিয়ে, সামাজিক দিক থেকেও যে আমার একজন অভিভাবক দরকার, এবং অর্থনৈতিক দিক থেকেও যে আমার কোনো সোর্স অফ ইনকাম নেই, তাহলে আমার যখনই আমি যার উপর নির্ভর করছি তার সঙ্গে আমার যখন কোনো রকম বিরোধ বা দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে সেই মহিলা একেবারে একটা নিরালম্ব অবস্থার মধ্যে পড়ছেন, অসহায়তা। এই জায়গাটা তৈরি হবে কেন? মানে আমাদের তো সামাজিক উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি মানুষকে মানসিক দিক থেকে এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে তাকে স্বয়ং সম্পূর্ণ করে তোলা, সেটা হচ্ছে না। সেই ব্যর্থতাটা খুব পরিষ্কার, সেইখানে একটা বেসিক দুর্বলতা বোধহয় থেকে যাচ্ছে। পাশাপাশি আপনাদের বাগুইহাটির ঘটনা দেখাবো। সুভদ্রা হালদার ওরফে সোনিয়া সিং, কেন বারবার আলাদা নাম, আলাদা পরিচয়, আলাদা বয়স, এই এতগুলো পরিচয় সৃষ্টি করতে হলো তাকে? কি তার ঘটনা, কি বলছে পুলিশ? গিরিশ পার্কের মতো বাগুইয়াটিতেও মহিলা খুনের নেপথ্যে ব্ল্যাকমেল। ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে সুভদ্রা হালদার ওরফে সোনিয়াকে।
পুলিশের প্রাথমিক তদন্তে অন্তত তেমনটাই উঠে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন সুভদ্রা হালদারকে খুনের পর তার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় খুনি। কিন্তু কেন? এখানেই দানা বেঁধেছে রহস্য। সুভদ্রা হালদারের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন তার সঙ্গে ২৬ জন যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে সুভদ্রার শারীরিক সম্পর্কও ছিল বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি মোবাইলে সেই সব ঘনিষ্ঠতার ছবি তুলে তাদের ব্ল্যাকমেল করতেন সুভদ্রা? আর সেই কারণেই কি ঠান্ডা মাথায় সুভদ্রাকে খুনের পর আততায়ী তার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়? তদন্তকারীরা আরও জানতে পেরেছেন খুনের পর বাইরে থেকে দরজা বন্ধ করে ফ্ল্যাটের চাবি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমে শ্বাসরোধ করে খুন করা হয় সুভদ্রাকে। খুনের ধরন দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান কোনো পাকা মাথার দুষ্কৃতী এই কাজ করেছে এবং সে সুভদ্রার পূর্ব পরিচিত। পুলিশ সূত্রে দাবি ডাইনিং টেবিলে দুটি খাবার প্লেট দেখে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত খুনের দিন রাতে সুভদ্রার সঙ্গে আরও একজন ছিলেন, আর তিনি সুভদ্রা হালদারের অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ পুলিশ সূত্রে দাবি বিয়ের পরও স্বামী জিতেন সাহাকে যেখানে কোনোদিন বাগুইয়াটির ফ্ল্যাটেই ঢুকতে দেননি সুভদ্রা, সেই তার সঙ্গেই অত্যন্ত ঘনিষ্ঠতা না থাকলে কখনোই ওই ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে দিতেন না তিনি। এই খুনের নেপথ্যে ফ্ল্যাটের মালিকানা নিয়ে কোনো বিবাদ রয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। কারণ পুলিশ সূত্রে খবর, সুভদ্রা হালদার যে ফ্ল্যাটে খুন হয়েছে সেটি বিকাশ সিংহ নামে এক ব্যক্তির, যার সঙ্গে 12 বছর আগে সুভদ্রা লিভ ইন করতেন বলে পুলিশ সূত্রে খবর। বিকাশ মুম্বই চলে গেলেও ওই ফ্ল্যাটেই থেকে যান সুভদ্রা। এই প্রেক্ষাপটে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বিকাশ সিংহকে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। বৃহস্পতিবারই তিনি কলকাতায় আসছেন। রাজর্ষি দত্তগুপ্ত ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। বাসবিদি, এখনো পর্যন্ত যদি পুলিশের ভার্সনটা নিই যে কে ভিকটিম আপনার বারবার গুলিয়ে যাবে, ধরুন এই সুভদ্রা, তার জীবনটা একেবারে আমাদের প্রতারণার চেনা গল্পটা, মানে নারী পাচারের শিকার, 16 বছর বয়সে সোনাগাছিতে পৌঁছলেন এবং গোটা জীবনটা একটার পর একটা স্তর এসছে, প্রত্যেকটা অন্ধকার স্তর, বারবার ঠিকানা পাল্টেছে। মানে একটা মানুষের যে আইডেন্টিটি, নাম ঠিকানা, সেটা বারবার পাল্টাচ্ছে, বারবার এক একটা জায়গায় এক এক রকম বয়স বলছেন। এবং মানে কে ব্ল্যাকমেলিংয়ের শিকার, তার ঘটনাটা কি, এবং কে মানে ভিকটিম, এইটা কিন্তু তার অবস্থান পাল্টাচ্ছে দুটো ঘটনাতেই। আপনি চট করে কাউকে দায়ী বা নির্দোষ বলতে পারবেন না। না, সমাজে যে জায়গাটা অন্ধকার থাকে সেখানে যারা থাকে তারা সকলেই অন্ধকারেই থাকেন। ভিকটিম তো দুপক্ষই, যিনি মারা গেছেন তিনিও, যিনি মেরেছেন তিনিও, এবং তার জীবনটা এখন যে পর্যায়ে পৌঁছে গেছে সেটা ভিকটিমাইজড তো বটেই। যেটা আমার এখানে সুভদ্রার যে খবরটা দেখানো হচ্ছিল, এটা দেখে আমার যেটা মনে হলো জীবনের মধ্যে সমাজের জন্য কোনো জায়গায় ছাড়া ছিল না, অথবা আমরা যারা সমাজের আলোকিত জায়গাতে থাকি তাদের কাছ থেকে এরা অনেক দূরে। এবং কেন এরা এত দূরে, বা বেশ কিছু মানুষ চিরদিন দূরেই থেকে যান, এটা আমরা যে জানি না তা নয়, কিন্তু কিছু করতে পারছি না। এই করতে পারার ব্যাপারটা কিন্তু একজন দুজন বা 10 জনের উপরে ছেড়ে রাখলে হয় না, সবাইকেই এর জন্য সক্রিয় হতে হয় এবং নানা দিক থেকেই এই বিষয়টা আর কি আলোচনা করা যেতে পারে। আমাকে এখন কতটা আপনি এবং দেখুন এই 16 বছর বয়স থেকে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় হাত বদল হচ্ছে তার, মানে আমি বলছি প্রত্যেকটা তার অবস্থান, তার পরিচিতি সবটা পাল্টে যাচ্ছে। এটা তো একটি মেয়ের জন্য মানে এ তো জীবনই নয়, এ তো জীবনের বিপরীত। এর বেশি আমি কি বলবো? আমার ভাষা যদি আমার আরো ভালো করে শেখা থাকতো, আমি আরো ভালো করে এক্সপ্রেস করতে পারতাম যে এ তো জীবনের বিপরীত জায়গা। একদম এই যন্ত্রণার জায়গাটা সুভদ্রা হালদার বলি বা সোনিয়া সিং, তার জীবনের যন্ত্রণার জায়গা, তার প্রোফাইল, কিভাবে এই 16 থেকে 36 বছর অবধি প্রত্যেকটা ধাপে ধাপে অন্ধকারের স্তর পেরিয়ে এসেছিলেন তিনি। চড়াই উতরাইয়ে ভরা জীবন, কখনো এক চিলতে আলো তো পরক্ষণেই নিকশ কালো মেঘ। ভাগ্যের ফেরে কুলতলি থেকে কাজের খোঁজে বেরোনো মেয়েটা গিয়ে পড়েছিল কলকাতার নিষিদ্ধ পল্লীতে। দুবার বিক্রি, প্রেম, ভালোবাসা, যৌনতা, বিশ্বাসঘাতকতা, বছর 36-এর জীবনে 26 জনের সঙ্গে সম্পর্ক। কি দেখেনি সে? জীবনে পুরুষ এসেছে গিয়েছে, কখন যেন সুভদ্রা হয়ে গিয়েছেন সোনিয়া। অভাবের সংসারের হাল ধরতে মাত্র 16 বছর বয়সেই পরিচারিকার কাজ করতে বেরোনোর সময় সুভদ্রা বাড়িতে বলেছিলেন, পাশের বাড়ির দিদি বলেছে জয়নগরের ব্যানার্জি বাবুর বাড়িতে কাজ জোগাড় করে দেবে।
মাস 6 পর সিরাজ মোল্লা নামে এক ব্যক্তি এসে আচমকাই বলেন সুভদ্রাকে কারা যেন কলকাতার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে। বয়স্ক মাঝির সঙ্গে গেছিল ব্যানার্জির বাড়ি থবো বলে, বাবা আমি ব্যানার্জির বাড়ি জয়নগরে দেবো, জয়নগরে না নেদে সোনাগাজী নিয়ে গেছে বাবা। সুভদ্রাকে নিষিদ্ধ পল্লী সেই ডেরা থেকে উদ্ধার করে আরেক ডেরায় নিয়ে যায় সিরাজ। সুভদ্রার জীবনে নেমে আসে আরও এক বিপর্যয়। এবার কলকাতা থেকে বিক্রি হয়ে সোজা মুম্বাই। আমি সিরাজের কাছে বলেছি, বাবা দেশে ফিরে আসে যেভাবে আমার মেয়েটা ভালো পথে আসে সেইভাবে তুই ভাই আমারে কর। সিরাজ তখন বললো, বৌদি আমার কাছে নিয়ে যাই। সিরাজের বউ বিক্রি করে দিলে বম্বে। শেষে সিরাজদের খপ্পর থেকে মেয়েকে উদ্ধার করেন মা, কিন্তু আটকে পড়েন নিষিদ্ধ পল্লীতেই। সেখানেই থাকতে শুরু করেন সুভদ্রা ও তার মা। এরই মধ্যে বিকাশ সিংহর প্রেমে পড়েন সুভদ্রা। প্রেম থেকে বিয়ে, বাগুইয়াটিতে নতুন ফ্ল্যাট, সেখান থেকেই ব্যবসা। কিন্তু আচমকাই বিচ্ছেদ। সুভদ্রার জীবনে ফের নতুন মানুষ, রাজু। কিন্তু প্রেমের আড়ালে রাজুর লক্ষ্য ছিল নাকি সুভদ্রার ফ্ল্যাট। উদ্দেশ্য সফল না হওয়ায় বিদায় নেন রাজু। আগমন ঘটে জিতেনের। তার সঙ্গে আবার পরিচয় মোবাইলের রং নম্বরের সূত্র ধরে। দুজনের নাকি বিয়েও হয়, কিন্তু সে সম্পর্কের গভীরতা নিয়ে সন্দেহ ছিল পরিবারের। তার মধ্যেই আচমকা খুন। সোনিয়ার আড়ালে আগেই হারিয়ে গিয়েছিল সুভদ্রা। বেপরোয়া জীবনের শিকার হলো এবার সোনিয়াও। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। সঞ্জিতা, কয়েক বছর আগে দিবাকর ব্যানার্জি একটা ফিল্ম রিলিজ করেছিল না, লাভ সেক্স আর ধোকা। আমি বলছি যে এক একটা মুদ্রা এক এক দিক থেকে তুমি যদি দেখো, মানে জিতেন সেই চরিত্রটার তার এনার সঙ্গে তার সম্পর্ক হয় এবং নিজের বাড়ি ছেড়ে রেজিস্ট্রি করে বিয়ে করে। আমি বলছি এই পার্টটা নিয়ে তিলোত্তমা উপন্যাসও লিখতে পারে। আমি বলছি যে একেবারে একটা নিখাত প্রেমের উপন্যাস, কিন্তু তার উল্টো দিকটা কি, যে কোনোদিন তার অতীত জিতেনকে বলেন নেইনি, এবং এমনকি যে ফ্ল্যাটে থাকতেন সেখানেও মা বাবা আছে বলে কোনোদিন নিয়ে আসেননি। মানে আমি বলছি তার দিক থেকে তুমি যদি দেখো তাহলে কিন্তু একেবারে নিখাত প্রতারণা। একদম। তো আমি বলছি এই নানা স্তরগুলো, এই নানা মানুষের প্রতারণার গল্পগুলো কোথাও কি একটা কমন লিঙ্কে যাচ্ছে, যে সম্পর্কের প্রতি বিশ্বাস, কমিটমেন্ট সেগুলো দুর্বলতর হচ্ছে ওভারঅল? ডেফিনেটলি, মানে একটা টোটাল সামাজিক প্রেক্ষাপট হিসেবে যদি দেখা যায় তাহলে কিন্তু এই গত কয়েক ফাস্ট যা আমাদের লাইফ এগিয়েছে তাতে কিন্তু একটা ব্যাপক চালচিত্রগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আমি আমার জায়গা থেকেও দেখতে পাচ্ছি, একজন মনোবিদ হিসেবেও দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস আমার বোধহয় মেনশন করলে ভালো হয়, দেখতে দেখতে যেটা মনে হচ্ছিল ঘটনাগুলো, সেটা হচ্ছে কোথাও একটা মেয়েটি ভীষণ করুণ একটা ইতিহাসের ফলশ্রুতি, মেয়েটির আজকের যা জীবন সেইটি যা ছিল, কিন্তু তারপরে যেটা হয় মানে মানুষের মধ্যে কন্টিনিউয়াস স্ট্রেস, কন্টিনিউয়াস একটা ইনসিকিউরিটি থাকতে 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 তার কিছু চারিত্রিক পরিবর্তন ঘটে। কিছু জায়গায় সে কম্প্রোমাইজ করে, কিছু জায়গায় সে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, কিছু জায়গায় তার নতুন রকমের সে মনে করে যে কি করলে আমি এই জায়গাটা ঠিক ঠিক জায়গায় আমি মেনটেন করতে পারবো, যেখানে আমার আর্থসামাজিক সব দিকটা মেনটেন হবে। একটা ফ্ল্যাটের দরকার ছিল, তার একটা থাকার জায়গার দরকার ছিল, সে তো সারা জীবন নিষিদ্ধ পল্লীর কালো ছায়ায় থাকবে না, তার একটা দরকার ছিল। তাও ভাবো কিরম ভাবে ছিল যে ইলেকট্রিসিটির অ্যাপ্লিকেশন করতে পারছে না, কারণ ফ্ল্যাটটাই তার নামে না, কার্যত বিদ্যুৎহীন ভাবে বা সোলার প্যানেল বসিয়ে চলছিল। একদমই একদমই, মানে সেই ডেসপারেশনটা ছিল ওর মধ্যে, সেই ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইছিল। এবার সেক্ষেত্রে সেই মানুষটার সঙ্গে সম্পর্ক, তারপরে আবার সেই মানুষ হাত ছেড়ে দিল আরেকজনের সঙ্গে সম্পর্ক, এরকম পরপর পরপর চলতে চলতে যেটা হয়, আমি তো ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, এরকম ভাবে বলাটা আমার পক্ষে মুশকিল, কিন্তু তাও কিছু ক্ষেত্রে কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়ে যেতে পারে জীবনের চাপে, এবং যেরকম ভাবে জীবন যাত্রা নির্বাহ করে মানুষ সেই জায়গাটা থেকে। এতগুলো পরিচয়, না ব্যাপারটা হচ্ছে যে এই প্রচন্ড ম্যানিপুলেশন, প্রচন্ড রকম ভাবে আমার সবকিছু কন্ট্রোলে থাকবে, একটা রিস্ক টেকিং বিহেভিয়ারের জায়গা থাকছে, এবং সেই সঙ্গে সম্পর্কে যে প্রত্যেকটা সম্পর্কেই সে তো ডিসস্যাটিসফাইড, তার কোনো না কোনো জায়গা থেকে তার একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকছে, এবং সেই জায়গা থাকতে থাকতে বলে 26 জনের সঙ্গে পুরো বলতে সম্পর্ক হতে পারে না, মানে সেটা যদি দুজন, একটা কথা একটু বলা দরকার যে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে, একদমই সেটা বলা যায়। 26 জন ছেলের নাম আছে, কেউ বাবা
পর্যায়ের, কাকার পর্যায়ের, ভাইয়ের পর্যায়ে, দাদার পর্যায়ে, এরকম সম্পর্কের লোকও থাকতে পারে। প্রাথমিকভাবে কথা হয়েছে, শারীরিক সম্পর্ক সেটা কি করে প্রমাণ হচ্ছে? রেকর্ড করেনি শারীরিক সম্পর্ক, সেটা বলছি। মানে পুলিশ সবগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক নাই হতে পারে, ঠিকই। আর তারপরে শুধুমাত্র সম্পর্কের জন্য খুন হয়েছে এরকম ভাবাও তদন্তের প্রতি অবিচার করা হবে। কারণ সে একটা অন্যের নামে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা খালি করতে পারছে না, সেই ফ্ল্যাটটা খালি করাও একটা অর্থ হতে পারে কিনা। না, ফ্ল্যাটের মালিক যিনি, মানে সেই অর্থে প্রথম স্বামী, যদিও রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, তিনি মুম্বাইতে সেটেলড, সেটাও আবার আরেকটা প্রতারণার গল্প। তিনি বিয়ে করেছেন, সেক্ষেত্রে তিনি যে সেটেল করলে যে এখানে তাকে ফ্ল্যাটটা খালি করার চেষ্টা করতে পারেন না বা করবেন না, এটা হতে পারে না। আরেকটা আপনাকে জানতে চাইবো, এই যে খুনের পর দেখা যাচ্ছে যে শুধুমাত্র মোবাইলটা নিয়ে চলে গেছে, এটা কেন? মানে কল লিস্ট লুকোনো, নাকি মোবাইলেই কিছু সূত্র ছিল যেটা? না, এমন হতে পারে যে মোবাইলে কিছু ছবি তোলা ছিল, বা যেটা হাতে পড়লে যিনি নিয়ে গিয়েছেন তার অসুবিধা হতো, বা এমন হতে পারে যে ওই মোবাইলে তার পরিচয় আছে বা তার নাম ঠিকানা আছে, যেটা পেলে তাকে ধরা সহজ হতো। অনেক কারণ হতে পারে। মানে খুনি যে পরিচিত এটা তো দেখাই যাচ্ছে, তার কারণ একসঙ্গে খুনি তো একটা ডেফিনিট মোটিভের সঙ্গে এসেছিল, এটা তো বোঝা না। খাওয়া দাওয়া করেছে, পরিচিত হতে পারেন, কিংবা আত্মীয়দের মধ্যে হতে পারেন, কিংবা নতুন সম্পর্ক হয়েছে সেরকম হতে পারেন, বা খাওয়া দাওয়াটা একটা মেরে ফেলার পর একটা যে কেউ ওটা সাজাতে পারে না, এটাও মনে করার কোনো কারণ নেই। আবার এটাও হতে পারে যে উনি পূর্ব পরিকল্পিতভাবে এই জায়গাটা ভেবেই এসেছিলেন, এবং যাকে খুন করা হয়েছে তাকে কোনো রকম আন্দাজ না দিয়ে উনি একটা সুন্দর, কারণ এরকম আমরা দেখেছি এর আগেও তো পরিকল্পনা করে বোঝাই যাচ্ছে অ্যাবসলিউটলি, এবং সেখানে পরিচিত বলেই একটা সহজ কথাবার্তা, স্বাভাবিক পরিবেশ। না, এবং যে একজন পরিকল্পনা করে এসেছিলেন তাতে যে অন্যজন এসে খুন করেননি সেটাও হতে পারে না। মানে আমার মনে হয় একদম এই প্রাথমিক পর্যায়ে মেয়েটির যেহেতু একটা অতীত আছে, আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা তার খারাপ দিকগুলোই দেখছি। এবং আরেকটা যেটা আমি বলছি যে তার অসহায়তা নয়, শুধু মেয়েটির অসহায়তা নয়, আমরা যারা ছেলেরা অনেক আধুনিক হয়েছি ভাবছি, যখনই কারোর সঙ্গে আলাপ পরিচয়ের পর তার একটা অতীত আছে জানি, সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। অন্য সময় অনেক আধুনিক হয়ে যায়, সামাজিক পরিস্থিতি, সেটা মেয়েদেরও আছে। আমাদের সময় একেবারে শেষ। এই পর্বের আমার মাননীয় বক্তারা কি বললেন, এক নজর। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন। এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার নীল, তাই উজ্জ্বল মুসলিম ত্বক।